লড়াই শেষে জিতবে তুমি, থাকবো আমি পাশে, তোমার হাসি দেখেই সেদিন হাসবো অনায়াসে। আমরা চলে এসেছি লিমিটের লাস্ট ক্লাস নিয়ে, 10 নম্বর ক্লাস। এটি লিমিটের সর্বশেষ ক্লাস। এই ক্লাসে আমরা কিন্তু লিমিটের বাকি অঙ্কগুলো অর্থাৎ দীর্ঘ উত্তরধ্বনি 7 থেকে টোটাল পরপর 13 পর্যন্ত অঙ্কগুলো করে ফেলবো। সো লেটস স্টার্ট। আমরা প্রথমে চলে আসি 7 দাগের প্রবলেম। 7 দাগের 1, অস্তিত্ব আছে কিনা দেখতে বলেছে। 7 দাগ এবং 8 দাগের অঙ্কগুলোতে বেসিক্যালি অস্তিত্ব আছে কিনা এটা আমাকে চেক করতে হবে। লিমিট অফ x টেন্ডস টু পাই 1/পাই মাইনাস এক্স, এইটার অস্তিত্ব আছে কিনা তোমাকে দেখতে হবে। এক্সিস্টেন্ট আছে না নেই। তুমি কি করবে, ফার্স্ট তুমি পাই মাইনাস এক্সটাকে জেড ধরে নাও। তাহলে এক্স যেহেতু পাই এর দিকে যাচ্ছে, তাহলে জেড কার দিকে যাবে, জিরোর দিকে। এই তো এক্স জায়গায় পাই বসিয়ে দিলে পাই মাইনাস পাই মানে জিরো, তাহলে জেড কোথায় গেল, জিরো। তাহলে লিমিট অফ জেড টেন্ডস টু জিরো 1/পাই মাইনাস এক্স মানে জেড। তাহলে তুমি কি পেয়ে যাচ্ছ, 1/জেড, যেটা জায়গায় জিরো বসালে 1/0 অসংজ্ঞাত ইনফিনিটি। তাহলে অস্তিত্ব নেই, অস্তিত্ব নেই। চলো, এক্সিস্টেন্স নেই। নেক্সট চলে এসো 7 দাগের 2। 7 দাগের 2 এর প্রবলেমটা কি দিয়েছে, 7 দাগের 2 এরটা তোমাকে দিয়েছে লিমিট অফ x টেন্ডস টু 0 cos অফ 1/x, এর অস্তিত্ব আছে কিনা তোমাকে জাস্টিফাই করতে বলেছে। অস্তিত্ব আছে কি নেই, চলে এসো। তাহলে আমরা কি করব, আমরা ফার্স্ট লেট x ইকুয়াল টু 1/2n পাই প্লাস থিটা, এটা ধরে নিলাম। x ইকুয়াল টু কি ধরলাম, 1/2n পাই প্লাস থিটা। এখানে আমরা ত্রিকোণমিতিক সাধারণ সমীকরণের যে চ্যাপ্টারটি অর্থাৎ ত্রিকোণমিতির লাস্ট অধ্যায় ত্রিভুজের ধর্মাবলী, তার আগের অধ্যায় সাধারণ সমীকরণের সমাধান, সেখানকার একটা কনসেপ্ট ব্যবহার করছি। মনে রাখবে কস বা সাইনের ক্ষেত্রে আমরা বেসিক্যালি থিটাটাকে 2n পাই প্লাস থিটা ধরি সাধারণ মানের ক্ষেত্রে, এটুকু মনে রাখো। কিন্তু এখানে আমার যেহেতু 1/x আছে, তাই আমি x-টাকে 1/2n পাই প্লাস থিটা ধরেছি। তাহলে 1/x কি হবে, উল্টে যাবে। তাহলে কি পেয়ে যাচ্ছ, লিমিট অফ x, আচ্ছা তাহলে x যদি জিরোর দিকে যায়, n কিন্তু ইনফিনিটির দিকে যাবে। তাহলে লিমিট অফ তুমি এটাকে লিখতে পারছো n টেন্ডস টু ইনফিনিটি cos অফ 1/x, 1/x মানে মানটাকে উল্টে দাও অর্থাৎ 2n পাই প্লাস থিটা। তাহলে তুমি পেয়ে যাচ্ছ n এর জায়গায় ইনফিনিটি বসে, এই সরি এখানে cos অফ 2n পাই প্লাস থিটা, তার মানে পেয়ে যাচ্ছ cos থিটা। তাহলে লিমিট অফ n টেন্ডস টু ইনফিনিটি cos থিটা। n যেহেতু তোমার পূর্ণ সংখ্যা, তাহলে যে কোনো পূর্ণ সংখ্যা নিলেই তুমি দেখো 1 2 3 4 5 6 তুমি পাচ্ছ cos থিটা, যেটা ত্রিকোণমিতিক প্রথম চ্যাপ্টারের কনসেপ্ট। তাহলে এবার এখানে তুমি লিমিট অফ n টেন্ডস টু ইনফিনিটি cos থিটা, দিস ইজ কি, এর অস্তিত্ব আছে, এর অস্তিত্ব নেই। তাহলে তুমি বলে দিতে পারবে যে এটির অস্তিত্ব নেই। নেক্সট চলে এসো, তাহলে এটা অস্তিত্ববিহীন, অস্তিত্ব নেই এর। এরপর চলে এসো 7-3। 7-3 এগুলো শুধু অস্তিত্ব আছে কিনা তোমাকে চেক করতে বলেছে। কি দেওয়া আছে, লিমিট অফ x টেন্ডস টু 3 x স্কয়ার প্লাস রুট ওভার অফ 3 মাইনাস এক্স, এক্স স্কয়ার প্লাস রুট ওভার অফ 3 মাইনাস এক্স। তাহলে লিমিট অফ x টেন্ডস টু 3 x স্কয়ার প্লাস রুট ওভার অফ 3 মাইনাস এক্স, যদি তুমি 3 প্লাস করো লিমিট অফ x টেন্ডস টু 3 প্লাস, তাহলে x স্কয়ার প্লাস রুট ওভার অফ 3 মাইনাস, দেখো 3 প্লাস মানে x এর ভ্যালুটা নিশ্চয়ই 3 এর থেকে সামান্য বড়, আর x এর ভ্যালুটা যদি বড় হয়ে যায় 3 এর থেকে, তাহলে রুটের মধ্যে কি হয়ে যাবে, রুটের মধ্যে ঋণাত্মক। অর্থাৎ লিমিট অফ x টেন্ডস টু 3, লিমিট অফ x টেন্ডস টু 3 প্লাস x স্কয়ার প্লাস রুট ওভার অফ 3 মাইনাস x, x এর জায়গায় যদি 3 এর থেকে বড় বসাও তাহলে এটা কি পাবে, ঋণাত্মক, অর্থাৎ এটি কাল্পনিক। তাহলে 3 প্লাসের জন্য এটি কি, কাল্পনিক, 3 প্লাসের জন্য কাল্পনিক। তাহলে লিমিট অফ x টেন্ডস টু 3 প্লাসের জন্য এই মানটা কিন্তু কাল্পনিক। বাট 3 মাইনাস যদি তুমি নাও তাহলে কিন্তু দেখো 3 মাইনাস যদি বসাও তাহলে কিন্তু সেটা রুটের মধ্যে মাইনাস আসছে না, অর্থাৎ তখন বাস্তব। তাহলে 3 মাইনাসের জন্য বাস্তব কিন্তু 3 প্লাসের জন্য কাল্পনিক। তাহলে লিমিট অফ x টেন্ডস টু 3 প্লাস x স্কয়ার প্লাস রুট ওভার 3 মাইনাস x এটি কাল্পনিক। বাট লিমিট অফ x টেন্ডস টু 3 মাইনাস x স্কয়ার প্লাস রুট ওভার অফ 3 মাইনাস x এটি বাস্তব, এটি বাস্তব। তাহলে দুটো দুরকম হয়ে গেল, একটা কাল্পনিক একটা বাস্তব। তাহলে এরা দুজন নট ইকুয়াল টু, অর্থাৎ লিমিট অফ x টেন্ডস টু 3 প্লাস রুট মডের মধ্যে x স্কয়ার প্লাস রুট ওভার অফ 3 মাইনাস x নট ইকুয়াল টু লিমিট অফ x টেন্ডস টু 3 মাইনাস x স্কয়ার প্লাস রুট ওভার অফ 3 মাইনাস x। তাহলে এটাও কি অস্তিত্ব নেই, এটারও অস্তিত্ব নেই। নেক্সট চলে এসো তারপরেরটাতে, দেখেই বলে ফেলতে পারবে এগুলো।
মুখে মুখেই হয়ে যাবে। চারেরটা কি দিয়েছে, লিমিট অফ এক্স টেন্স টু 1/3 প্লাস e টু দি পাওয়ার 1/x-2 e⁻1/x-2। তাহলে এর অস্তিত্ব আছে কি না দেখো, যদি আমরা x টেন্স টু 3 প্লাস নিই, 2 প্লাস x টেন্স টু 2 প্লাস যদি নিই, তাহলে তুমি কি পাচ্ছ 1/x-2। আচ্ছা, এটা 2 প্লাস, তাহলে 1/x-2 টেন্স টু 0 প্লাস। কেন? কেননা যদি আমি 2 প্লাস বসাই তাহলে 2 এর থেকে সামান্য বড়, তাহলে 2 - 2 মানে কত, 0। তাহলে 0, তাহলে 1/0 মানে ইনফিনিটি, তাহলে প্লাস ইনফিনিটি। কেননা এখানে আমি 2 প্লাস নিয়েছি, তাই এটা প্লাস ইনফিনিটির দিকে যাচ্ছে। আর 1/x-2 এটা যদি প্লাস ইনফিনিটির দিকে যায়, তাহলে e⁻1/x-2 মানে e⁻+ইনফিনিটি, দিস ইজ অলসো গোস টু প্লাস ইনফিনিটি। কেন? দেখো 1/x-2 ইনফিনিটির দিকে গেল, তো তাহলে e⁻1/x-2 তার মানে কি e⁻+ইনফিনিটি, তাহলে e⁻+ইনফিনিটি এটাও কার দিকে যাবে, প্লাস ইনফিনিটির দিকেই যাবে। ওকে, যেহেতু ই এর মানটা 2 থেকে 3 এর মধ্যে আছে, 2 থেকে 3 এর মধ্যে আছে, তাহলে ই এর মানটা বিলংস করছে 2 to 3, অর্থাৎ 2 থেকে 3 এর মধ্যে। তাহলে 2 থেকে 3 এর মধ্যে যদি ই এর মানটা বিলং করে, তাহলে অবভিয়াসলি কিসের দিকে যাবে, একটা পজিটিভ নাম্বার তার মাথায় ইনফিনিটি, তাহলে সেটা তো ইনফিনিটির দিকেই যাবে। একটা পজিটিভ নাম্বার তার মাথায় যদি ইনফিনিটি থাকে, তাহলে সেটা রানস টু ইনফিনিটি, এবং সেই পজিটিভ নাম্বার এটা 2 বা 3 এর মধ্যে, অর্থাৎ 2 এবং 3 এর মধ্যে যে কোনো পজিটিভ নাম্বারের মাথায় যদি ইনফিনিটি থাকে, তাহলে দিস ইজ গোস টু বা দিস ইজ রানস টু ইনফিনিটি। তাহলে তুমি কি পেয়ে যাচ্ছ, তুমি লিমিট অফ x টেন্ডস টু 2 প্লাস 1/3 প্লাস এখানে কত পেলে, ইনফিনিটি, প্লাস ইনফিনিটি। তাহলে এটা হয়ে যাচ্ছে 1/∞ মানে হয়ে যাচ্ছে 0। 1/∞ মানে কত পাচ্ছ, 0। এবার চলে এসো, এরপর যদি তুমি x টেন্ডস টু 2 মাইনাস নাও, x টেন্ডস টু 2 মাইনাস, তাহলে x টেন্ডস টু 2 মাইনাস নিলে 1/x-2, তাহলে কি হবে 1/x-2টা কিসের দিকে যাবে, টেন্ডস টু মাইনাস ইনফিনিটি, হয় বিকজ তুমি এখানে 2 এর থেকে ছোট নিচ্ছ, তাহলে 2 এর থেকে ছোট নিলে সেটা অবভিয়াসলি মাইনাস ইনফিনিটির দিকে রান করছে। তাহলে e⁻1/x-2 ইকুয়াল টু তুমি কি পাচ্ছ, e⁻−ইনফিনিটি। আর e⁻−ইনফিনিটি মানে তুমি লিখতে পারো 1/e তার হোল টু দি পাওয়ার ইনফিনিটি। e⁻−ইনফিনিটিটাকে তুমি কি লিখতে পারো, 1/e তার হোল টু দি পাওয়ার ইনফিনিটি। এবার e এর মানটা তো 2 থেকে 3 এর মধ্যে, ধরো 2 থেকে 3 এর মধ্যে কোনো একটা মান, ধরো 2.5, তাহলে 1/2.5 তার হোল টু দি পাওয়ার ইনফিনিটি। তাহলে 1/2.5 দিস ইজ লেস দ্যান 1, অর্থাৎ 1 এর থেকে ছোট। তাহলে 1 এর থেকে ছোট মানে এটা কোথায় যাচ্ছে, 0 এর দিকে না। তাহলে e⁻1/x-2 কোন দিকে রান করলো, e⁻1/x-2 কোন দিকে রান করলো, 0 এর দিকে। আগেরটা কোন দিকে রান করেছিল, ইনফিনিটির দিকে, বাট এটা কোন দিকে রান করলো, 0 এর দিকে। তাহলে তুমি বলতে পারো লিমিট অফ x টেন্ডস টু 2 মাইনাস 1/3 প্লাস 0, অর্থাৎ 1/3। তাহলে দেখো প্রথমটা কত পেয়েছো, প্রথমটা 0 পেয়েছো, বাট পরেরটা কি পেলে, 1/3। দোনো নট ইকুয়াল, অর্থাৎ দিস ইজ নট ইকুয়াল টু, চলে এসো নেক্সট। এরপর চলে এসো, তাহলে এটাও নট ইকুয়াল টু। এ ধরনের অঙ্ক কিন্তু এক্সাম্পলেও আছে, তোমরা এই ধরনের অস্তিত্ব আছে কিনা এই যে জাস্টিফাই করতে দিয়েছে যেগুলো, এগুলো তোমরা এক্সাম্পলেও কিন্তু দেখতে পারো। নেক্সট তোমরা চলে এসো 6 দাগ, এই 5 দাগ, সরি 7 দাগের 5। 7 দাগের 5এরটা কি দিয়েছে, লিমিট অফ x টেন্ডস টু ইনফিনিটি, tan x by x। তাহলে লিমিট অফ x টেন্ডস টু ইনফিনিটি tan x by x, এটা কি হবে দেখো, লিমিট অফ x টেন্ডস টু 0 tan x by x, এইটা ইকুয়াল টু শিখেছো তোমরা 1, এটা লিমিটের একটা ফর্মুলাতে তোমরা শিখেছো। বাট এখানে x টেন্ডস টু কি আছে, ইনফিনিটি আছে। তাহলে x টেন্ডস টু ইনফিনিটি যদি তুমি বসাও, তাহলে এটা কিন্তু অসংজ্ঞাত হয়ে যাচ্ছে। কি হয়ে যাচ্ছে, অসংজ্ঞাত। তাহলে তুমি ডাইরেক্টলি লিখে দিতে পারো যে এটারও কিন্তু অস্তিত্ব নেই, ইন সিমিলার ওয়েতে তুমি 6টার দিকে যদি তাকাও, 6টাতে দেখো 0 বসালে লিমিট অফ x টেন্ডস টু 0 e⁻1/x মাইনাস e⁻−1/x বাই e⁻1/x
প্লাস ই টু দি পাওয়ার মাইনাস 1/x। যদি তুমি x এর জায়গায় ইনফিনিটি বসিয়ে দাও, এই x এর জায়গায় 0 বসিয়ে দাও, তাহলে উপরেও দেখো 1/0 মানে ইনফিনিটি 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 ইনফিনিটি, তাহলে এটারও কিন্তু অস্তিত্ব থাকছে না, এটারও অস্তিত্ব নেই। তাহলে 7 দাগের অঙ্কগুলোর কিন্তু কোনোটির অস্তিত্ব নেই। এবং কিভাবে তোমাদের যদি দেখাতে বলে যে অস্তিত্ব আছে কিনা দেখাও, তাহলে কিন্তু তোমরা প্রমাণটাও করতে পারছো। নেক্সট আমরা চলে আসছি 8 দাগের প্রবলেমে। 8 দাগের 1 কি দিয়েছে, এখানেও কি প্রমাণ করো, আচ্ছা প্রমাণ করো লিমিট অফ x টেন্ডস টু 0, প্রমাণ করো লিমিট অফ x টেন্ডস টু 0 x cos of 1/x ইকুয়াল টু কত, ইকুয়াল টু 0। মনে রাখবে cos x হোক বা sin x হোক, cos থিটা বা sin থিটা এদের মানটা সবসময় বিলং করে -1 টু 1 এর মধ্যে। কোথায় বিলং করে, -1 টু 1 এর মধ্যে। অর্থাৎ cos থিটা sin থিটার ভ্যালুটা সবসময় -1 অথবা তার থেকে বড়, নতুবা 1 অথবা তার থেকে ছোট। এই যে -1 অথবা তার থেকে বড়, অর্থাৎ ধরো এখানে একটা লাইন গ্রাফে এখানে -1 এখানে 1, তাহলে cos থিটা বা sin থিটার ভ্যালুটা এই এর মধ্যে যে কোনো কিছু হতে পারে, অথবা -1ও হতে পারে অথবা 1ও হতে পারে। তাহলে -1 ইনক্লুডিং -1 and 1 তার মধ্যে যে কোনো মান হতে পারে। তাহলে এটাকে আমরা অ্যানাদার ওয়েতে আমরা লিখতে পারি যে cos থিটা বা sin থিটার ভ্যালুটা, cos থিটা বা sin থিটা এর ভ্যালুটা বিলং করে থার্ড ব্র্যাকেটের মধ্যে -1 টু 1। এই থার্ড ব্র্যাকেট মানে ক্লোজ ইন্টারভাল, থার্ড ব্র্যাকেট মানে কি ক্লোজ ইন্টারভাল, বদ্ধ পরিসর, ক্লোজ ইন্টারভাল। এই বদ্ধ পরিসর মানে কি, বদ্ধ পরিসর মানে হলো যে এই -1 এবং এই 1 এর মানটাও নেওয়া যাবে এবং তাদের মধ্যের যে কোনো ভ্যালু নেওয়া যাবে, তাহলে এটাকে বলছি ক্লোজ ইন্টারভাল। তাহলে cos থিটা বা sin থিটার মানটা -1 টু 1 এর মধ্যে বিলং করে, তাহলে তুমি লিখতে পারো cos of 1/x এর মান, cos of 1/x এর মান -1 থেকে 1 এর মধ্যে আছে, -1 থেকে 1 এর মধ্যে আছে। তাহলে অতএব এই ভ্যালুটা -1 থেকে 1 এর মধ্যে আছে, তাহলে অতএব লিমিট অফ x টেন্ডস টু 0 x ইনটু cos of 1/x। দেখো এই cos of 1/x এর ভ্যালুটা -1 থেকে 1 এর মধ্যে আছে, আর তুমি যদি x এর জায়গায় 0 পুট করে দাও, তাহলে 0 ইনটু -1 থেকে 1 এর মধ্যে কোনো মান, 0 এর সাথে -1 থেকে 1 এর মধ্যে কোনো মান যদি গুণ করো তাহলে কত হবে, 0। তাহলে cos of 1/x এর মান -1 থেকে 1 এর মধ্যে আছে, অতএব লিমিট অফ x টেন্ডস টু 0 x cos of 1/x ইকুয়াল টু 0। কেন, কারণ x এর জায়গায় যদি তুমি 0 পুট করো, তাহলে 0 ইনটু -1 থেকে 1 এর মধ্যে কোনো ভ্যালু, 0 ইনটু -1 থেকে 1 এর মধ্যে কোনো ভ্যালু, তাহলে সেটা অবভিয়াসলি 0। নেক্সট একই রকম ভাবে ইন সিমিলার ওয়ে তুমি দুয়েরটাও বলতে পারবে। দুয়েরটা কি আছে, একদম একেরটার অনুরূপ। দুয়েরটাতে তুমি কি বলতে পারবে, x স্কয়ার ইনটু sin of 1/x আছে, লিমিট অফ x টেন্ডস টু 0 x স্কয়ার ইনটু sin of 1/x আছে। তাহলে তুমি এটাকে কি বলতে পারবে, তুমি এই যে x স্কয়ার এর জায়গায় যদি 0 বসাও, আর sin of 1/x এর মানটা কার কার মধ্যে বিলং করে, -1 টু 1, -1 টু 1, sin of 1/x এর ভ্যালুটা বিলং করছে -1 টু 1 এর মধ্যে, আর এর জায়গায় 0 বসালে পুরো ব্যাপারটা পুরো গোলমাল, পুরো গোলমাল, হ্যাঁ বাই গোলমাল, কত পাবে 0, 0 এর সাথে কোনো কিছু গুণ করলে 0। ইন সিমিলার ওয়েতে কিন্তু তুমি 3, তুমি 4, 5 সব কটাই কিন্তু করতে পারবে। দেখো 3এরটা কি দিয়েছে, 3এরটা দিয়েছে লিমিট অফ x টেন্ডস টু 0, লিমিট অফ x টেন্ডস টু 0 কত আছে, x স্কয়ার sin 1/x বাই নিচে কত আছে, নিচে শুধুমাত্র sin x আছে। তাহলে তুমি একটা কাজ করো, তুমি উপর নিচে x দিয়ে ভাগ করো, তাহলে উপরে x দিয়ে ভাগ, নিচে x দিয়ে ভাগ, একটা x কেটে যাচ্ছে, তাহলে তুমি উপরে পাচ্ছ লিমিট অফ x টেন্ডস টু 0 x sin of 1/x, আর নিচে পাচ্ছ লিমিট অফ x টেন্ডস টু 0 sin x বাই x। এবার বলো লিমিট অফ x টেন্ডস টু 0 x sin of 1/x এর মানটা কত, লিমিট অফ x টেন্ডস টু 0 x sin of 1/x, আমি এর আগেরটাই প্রমাণ করলাম যে 0 বাই, আর এই লিমিট অফ x টেন্ডস টু 0 sin x বাই x 1, তাহলে 0/1 মানে 0। তারপর চারেরটা দেখো, চারেরটা কি দিয়েছে, লিমিট অফ x টেন্ডস টু ইনফিনিটি sin x বাই x, ইনফিনিটি আছে, তাহলে তুমি কি করবে, তুমি ফার্স্ট যেটা করবে সেটা হচ্ছে এটা 0 কনভার্ট, এতে 0 তে কনভার্ট করো, তাহলে x ইকুয়াল টু 1/z ধরে নাও, তাহলে x যদি ইনফিনিটিতে যায় তাহলে z কোথায় যাবে, 0 তে, তাহলে x টাকে কি ধরলে 1/z, তাহলে তুমি লিমিট অফ z টেন্ডস টু 0 1/x মানে তাহলে কি হয়ে যাচ্ছে z ইনটু sin of x মানে 1/z, আর এটার মান কত, এটার মান 0। ওকে, তাহলে একই রকম ভাবে কিন্তু তুমি 5এরটাও করে ফেলতে পারবে। তাহলে এই অঙ্কগুলো 7এর দাগ এবং 8এর দাগের অঙ্কগুলো কিন্তু একদম সহজ সাধ্য, কোনো রকম কোনো এক লাইনের অঙ্ক আর কি, চুটকিতে সিদ্ধি লাভ।
চলো নেক্সট আমরা চলে যাব 9 দাগের প্রবলেমগুলোতে। এই 9 থেকে 10, 11, 12, 13, 9, 10, 11, 12, 13 এই অঙ্কগুলোকে 100% দিয়ে রাখো। এর মধ্য থেকে কোনো না কোনো অঙ্ক কিন্তু প্রায় প্রতি বছর পরীক্ষাতে আসে, তোমাদের পরীক্ষাতে থাকে। এই 9, 10, 11, 12, 13 এটাকে 100% মারো, এইগুলোকে 100% মারো। চলে এসো 9 কোশ্চেনটা আমরা ফটাফট একদম फटाफट कुमड़ोर घाट আমরা জলদি সে শেষ করেंगे हम। 9 কোশ্চেনটা কি দিয়েছে? 9 কোশ্চেনটা দেওয়া আছে z = x - π/4। z = কত? x - π/4। তোমাকে লিমিট অফ x টেন্ডস টু π/4, লিমিট অফ x টেন্ডস টু π/4 1 - tan x বাই 1 - tan x বাই 1 - √2 sin x এর ভ্যালু প্রমাণ করতে বলেছে। কত? এর মান তোমাকে প্রমাণ করতে দিয়েছে 2। চলে এসো x z = যদি x - π/4 হয় তাহলে -π/4 টা এপারে নিয়ে নাও, তাহলে z + π/4 = কত হয়ে যাচ্ছে? x। এইবার তুমি LHS এ x এর জায়গায় ভ্যালুগুলোকে পুট করবে, কিন্তু তার আগে তুমি লিমিটটাকে চেঞ্জ করে নাও। তাহলে x কোথায় গেছে? π/4 এ, তাহলে x এর জায়গায় π/4 বসিয়ে দাও, তাহলে π/4 - π/4 কত? 0। তাহলে z কোথায় যাচ্ছে? 0 তে। তাহলে চলে এসো লিমিট অফ z টেন্ডস টু 0 1 - tan of z plus π/4 by 1 - √2 into sin of x এর জায়গায় কত লিখবে? z plus π/4। তাহলে কত পেয়ে যাচ্ছ? লিমিট অফ z টেন্ডস টু 0 1 - tan of a plus b এর সূত্রে ফেলে দাও। tan of a plus b এর সূত্র কি? tan of a plus b এর সূত্র tan a plus tan b by 1 - tan a into tan b বাই, পুরোটা বাই, চলে এসো তাহলে পুরোটা বাই 1 - √2 into sin of a plus b এর সূত্র বলো। sin a cos b plus cos a sin b। ওকে বস, তাহলে লিমিট অফ, হ্যালো বস, গেল বস, z টেন্ডস টু 0 1 - tan z প্লাস tan π/4 মানে কত? tan π/4 মানে হয়ে যাচ্ছে 1 বাই 1 - tan z into 1। তাহলে কত হয়ে যাচ্ছে? নিচে 1 - √2 into cos π/4 এর মান কত? cos 45 1/√2 sin π/4 also 1/√2, তাহলে 1/√2 বাইরে নিয়ে নাও, তাহলে কত হয়ে যাচ্ছে? sin z minus sin z plus cos z। কত পেয়ে যাচ্ছ? sin z plus cos z। তাহলে √2 আর √2 ঘেঁচাক ফু, তাহলে তুমি কি পেয়ে যাচ্ছ? তুমি উপরে কত পাচ্ছ দেখো, উপরে পাচ্ছ লিমিট অফ z টেন্ডস টু 0, উপরে যদি তুমি লসাগু করে দাও তাহলে লসাগু করলে 1 - tan z লসাগু, এবং উপরে হয়ে যাচ্ছে 1 - tan z tan z -1 বাই নিচে কত? 1, এখানে √2 কেটে গেছে, তাহলে sin z cos z। তাহলে এখানে তুমি 1 1 কেটে ফেলতে পারছো, তাহলে তুমি পেয়ে যাচ্ছ লিমিট অফ z টেন্ডস টু 0 কি পেয়ে যাচ্ছ বাচ্চ? -2 tan z বাই 1 - tan z into 1 sin z cos z। sin z cos z কে লিখতেই পারো cos z sin z cos z sin z। এবার চলে এসো, আগুন লাগবে লাগবে করছে কিন্তু লাগতে পারছে না। একটুখানি প্রথম এই সাইডটা একটুখানি মুছছি, স্ক্রিনশট মেরে নিও, তাহলে আর অসুবিধা হবে না। চলে এসো, তাহলে কি পেয়ে যাচ্ছি? লিমিট অফ z টেন্ডস টু 0 -2 tan z -2 tan z বাই 1 - tan z into 1 - cos z। 1 - cos z মানে 2 sin square z by 2 minus sin z মানে 2 sin z by 2 cos z by 2। তাহলে কত পেয়ে যাচ্ছ? লিমিট অফ z টেন্ডস টু 0 -2 tan z কে তুমি লিখতে পারো sin z by cos z বাই 1 - tan z। 1 - tan z কে আমরা লিখতে পারি 1 - sin z by cos z ইনটু এখান থেকে আমি যদি 2 sin z by 2 কমন নিয়ে নিই 2 sin z by 2, তাহলে কত পড়ে থাকছে?
সাইন জেড বাই টু মাইনাস কস জেড বাই টু। এবার বলো উপরে লিমিট অফ জেড টেন্স টু জিরো মাইনাস টু ইন্টু সাইন জেডকে লিখতে পারি টু সাইন জেড বাই টু কস জেড বাই টু বাই আচ্ছা এটাকে ট্যান জেডটাকে চেঞ্জ করার দরকার নেই, ওয়ান মাইনাস ট্যান জেডই রাখো, তাহলে বাই ওয়ান মাইনাস ট্যান জেড ইন্টু টু সাইন জেড বাই টু ইন্টু সাইন জেড বাই টু মাইনাস কস জেড বাই টু। টু সাইন জেড বাই টু, টু সাইন জেড বাই টু গেল, তাহলে এবার জিরো বসিয়ে দাও, তাহলে মাইনাস টু ইন্টু কস অফ জিরো বাই টু মানে কস জিরো বাই ওয়ান মাইনাস ট্যান জিরো ইন্টু সাইন জেড বাই টু মানে হচ্ছে সাইন জিরো বাই টু মানে জিরো মাইনাস কস জিরো। তাহলে কত পেয়ে যাচ্ছে দেখো মাইনাস টু ইন্টু কস জিরোর মান ওয়ান বাই ওয়ান মাইনাস ট্যান জিরোর মান জিরো, তাহলে ওয়ান ইন্টু সাইন জিরোর মান জিরো মাইনাস ওয়ান, তাহলে কত পেয়ে যাচ্ছ মাইনাস টু বাই মাইনাস ওয়ান, মাইনাস মাইনাস কেটে গেলে টু, টু ইজ দ্য প্রুভড। চলে এসো এরপর দশেরটাতে চলে যাচ্ছি, একটু ঘেঁচুটে আছে, একটুখানি তোমাদেরকে ব্যাপারটাকে একটুখানি ইয়ে করতে হবে। ও আচ্ছা এখানে একটা কস জেড মিসিং হয়ে গেছে, এই কস জেডটা আমরা লিখিনি, তাহলে কস জেডটা লিখে নাও কোনো একটা জায়গায়, কস জেড তো নিচে আছে, তাহলে ওয়ান বাই কস জেড, তাহলে ওয়ান বাই কস জেড মানে এই কস জেডটা যদি থাকে নিচে তাহলে কস অফ জিরো, কস অফ জিরো মানে এখানে একটা ওয়ান দিয়ে দাও, কস জেডটা নিচে আছে তাহলে কস জেডের জায়গায় জিরো বসালে কত হবে ওয়ান, আমি প্রথমে রেখে দিলাম, ঠিক আছে। চলো নেক্সট এরপরটাতে চলে আসি, দ্বিতীয় প্রশ্ন 10, 10কে করব বস, চলে এসো 10, 10এরটা কি দিয়েছে x ইকুয়াল টু যদি থিটা মাইনাস পাই বাই ফোর হয়, x ইকুয়াল টু যদি থিটা মাইনাস পাই বাই ফোর হয় তাহলে তোমাকে প্রমাণ করতে দিয়েছে লিমিট অফ থিটা টেন্স টু পাই বাই ফোর, লিমিট অফ থিটা টেন্স টু পাই বাই ফোর সাইন থিটা মাইনাস কস থিটা বাই ওয়ান থিটা মাইনাস পাই বাই ফোর বাই থিটা মাইনাস পাই বাই ফোর ইকুয়াল টু কত প্রমাণ করতে দিয়েছে রুট টু। চলে এসো তাহলে x ইকুয়াল টু যদি থিটা মাইনাস পাই বাই ফোর হয় তাহলে তুমি এখান থেকে কি দেখতে পাচ্ছ দেখো তো লিমিট অফ থিটা টেন্স টু পাই বাই ফোর, আমি জাস্ট একটা আগুন লাগানোর জন্য একটুখানি ঘি ব্যবহার করে দিচ্ছি, কি সেই ঘি, ঘিটা হচ্ছে আমি একটা রুট টু দিয়ে গুণ করেছি এবং তার পরিবর্তে ওয়ান বাই রুট টু দিয়ে দু জায়গাতে গুণ করেছি, তাহলেই তো আমার জাস্ট রুট টু বাইরে বেরিয়ে আসলে কমন নিলে রুট টু কেটে গেলে যা ছিল তাই, তাহলে থিটা মাইনাস পাই বাই ফোর, তাহলে ধরি মাছ না ছুঁই পানি, রুট টুটা বাইরে নিয়ে চলে এসো, লিমিট অফ থিটা টেন্স টু পাই বাই ফোর, আগুনটা কেমন লাগছে দেখো, ওয়ান বাই রুট টু এর জায়গায় আমি লিখতে পারি কস পাই বাই ফোর, তাহলে সাইন থিটা ইন্টু কস পাই বাই ফোর মাইনাস কস থিটা ইন্টু সাইন পাই বাই ফোর, যেখানে যেখানে ওয়ান বাই রুট টু আছে প্রথম ওয়ান বাই রুট টুর জায়গায় কস পাই বাই ফোর লিখেছি, দ্বিতীয় ওয়ান বাই রুট টুর জায়গায় সাইন পাই বাই ফোর বাই থিটা মাইনাস পাই বাই ফোর, তাহলে কত পেয়ে যাচ্ছে দেখো তো রুট টু ইন্টু লিমিট অফ থিটা টেন্স টু পাই বাই ফোর, এখানে কত হয়ে যাচ্ছে সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি, তাহলে সাইন অফ এ মাইনাস বি বাই থিটা মাইনাস পাই বাই ফোর, তাহলে চলে এসো থিটা মাইনাস পাই বাই ফোর কে তোমাকে থিটা মাইনাস পাই বাই ফোর কে তুমি কি ধরবে এক্স, তাহলে এক্স ধরলে তুমি পেয়ে যাচ্ছ রুট টু ইন্টু লিমিট অফ, বেসিক্যালি তুমি থিটা মাইনাস পাই বাই ফোর কে এক্স ধরবে, তো তাহলে থিটা কোথায় গেছে পাই বাই ফোরে, তাহলে এক্স কোথায় যাবে দেখো থিটার জায়গায় পাই বাই ফোর বসিয়ে দাও, তাহলে পাই বাই ফোর মাইনাস পাই বাই ফোর কত হচ্ছে জিরো, তাহলে এক্স কোথায় গেল জিরোতে, তাহলে লিমিট অফ এক্স টেন্স টু জিরো সাইন এক্স বাই এক্স, আর এর মান কত রে ভাই ওয়ান না, তাহলে রুট টু ইন্টু ওয়ান ইকুয়াল টু রুট টু ইন্টু ওয়ান ইকুয়াল টু রুট টু। চলে নেক্সট 11 দাগের অঙ্কটাতে চলে যাবো, নম্বর 11, চলো 11 দাগের অঙ্কটাকে আমরা চুটকিতে করে ফেলবো, একটা শর্ট টেকনিক আমরা ব্যবহার করছি, দেখো লিমিট অফ এক্স টেন্স টু টু এক্স স্কোয়ার মাইনাস বি, এটা আমি আগে এক্স স্কোয়ার মাইনাস বি বাই এক্স মাইনাস টু, এই অঙ্কটা এটা ইকুয়াল টু 4 দেওয়া আছে, এই অঙ্কটা দুটো পদ্ধতিতে করা যায়, আমি একদম শর্ট পদ্ধতিটা তোমাদেরকে শেখাচ্ছি, দেখো লিমিট অফ এক্স টেন্স টু টু
ax স্কয়ার মাইনাস বি বাই এক্স মাইনাস টু ইকুয়াল টু 4 কে তুমি লিখতে পারো 2 ইন্টু 2, 4 কে অবভিয়াসলি তুমি লিখতে পারো 2 গুণ 2। এবার এই 2 এর মাথায় কিছু নেই মানে তুমি লিখতে পারো 2 মাইনাস 1, 2 মাইনাস 1, 2 মাইনাস 1 মানে তো 1, 2 এর মাথায় কিছু নেই মানে তুমি এটা লিখতে পারো। এবার তুমি চলে এসো লিমিট অফ x টেন্ডস টু a x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n বাই x মাইনাস a, এর সূত্র কি n a টু দি পাওয়ার n মাইনাস 1। এই ফর্মুলাটা তুমি জানো, তাহলে n a টু দি পাওয়ার n মাইনাস 1, তোমার এখানে n কে, তোমার এখানে n কে গো, এখানে n টা কে 2 আর এটাও 2, তাহলে কি হবে লিমিট অফ x টেন্ডস টু 2 x স্কয়ার মাইনাস 2 স্কয়ার বাই x মাইনাস 2। দেখো n a টু দি পাওয়ার n মাইনাস 1 কখন হয়, সূত্রটা যখন x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n, তাহলে এখানে তোমার বেসিক্যালি n কত 2, a কত 2, n মাইনাস 1 2 মাইনাস 1, তাহলে x টু দি পাওয়ার স্কয়ার মাইনাস 2 স্কয়ার বাই x মাইনাস 2। এবার এই দুটোকে তুলনা যদি করে দাও, তুলনা করে পাই, তুলনা করতে ভুলো না, তুলনা যদি করে দাও তাহলে তুমি কি পেয়ে যাচ্ছ a, এখানে a ইন্টু এক্স স্কোয়ার, এখানে a এর জায়গায় কি আছে 1, তাহলে a ইকুয়াল টু 1, আর b এর জায়গায় কত আছে 2 স্কোয়ার, 2 স্কোয়ার মানে 4, তাহলে b ইকুয়াল টু 4, তাহলে a1 b4। এইটা সবচেয়ে শর্টকাট টেকনিক। যদি তোমরা লং মেথডে করতে চাও তাহলে তোমরা যেটা বেসিক্যালি করবে সেটা হচ্ছে এই যে লিমিট অফ x টেন্ডস টু 2 ax স্কয়ার মাইনাস b বাই x মাইনাস 2 দেওয়া আছে ইকুয়াল টু 4 দেওয়া আছে, তোমরা প্রথমে ax স্কয়ার মাইনাস b ইকুয়াল টু ধরে নেবে x মাইনাস 2 ইন্টু cx প্লাস d। কেন ধরে নেবে, তার কারণ হলো যে আমার নিচে x মাইনাস 2 আছে, আমি তো 2 বসালেই দেখতে পাচ্ছি 2 মাইনাস 2 মানে অসংজ্ঞাত, জিরো চলে আসছে, তাহলে আমার x মাইনাস 2টাকে হটাতে হবে, তাহলে আমার উপরে যেটা আছে সেটাকে নিশ্চয়ই x মাইনাস 2 আকারে ভাঙতে হবে, তবেই তো x মাইনাস 2 কাটবে, তাহলে আমি উপরের যেটা আছে সেটাকে x মাইনাস 2 আকারে ভাঙার জন্য আমি কি করলাম ax স্কয়ার মাইনাস b ইকুয়াল টু x মাইনাস 2 ইন্টু cx প্লাস d লিখলাম। তাহলে ax স্কয়ার মাইনাস b ইকুয়াল টু আমার এখান থেকে পেয়ে যাচ্ছি cx স্কয়ার প্লাস dx মাইনাস 2cx মাইনাস 2d। এবার এই দুটোকে তুলনা করবে, তুলনা করে a ইকুয়াল টু সামথিং পাবে, b ইকুয়াল টু সামথিং পাবে, c ইকুয়াল টু সামথিং পাবে, d ইকুয়াল টু সামথিং পাবে, এগুলো পাবে, তারপর এগুলোকে সমাধান করার দিকে এগোতে হবে, মানে এগুলোকে সমাধান করতে হবে। সেটার থেকে আমার মনে হয় এই প্রসেসটা অনেক বেশি বেটার প্রসেস হবে তোমাদের জন্য। নেক্সট চলে এসো 12 দাগের কোশ্চেনটাতে। 12 দাগের কোশ্চেনটা কি দিয়েছে আমরা দেখে নিই। কি দেওয়া আছে, fx ইকুয়াল টু লিমিট অফ n টেন্ডস টু ইনফিনিটি, লিমিট অফ n টেন্ডস টু ইনফিনিটি 1 বাই 1 প্লাস n ইন্টু সাইন স্কোয়ার পাই এক্স, n ইন্টু সাইন স্কোয়ার পাই এক্স। বলেছে x এর সব মানে fx নির্ণয় করো। তাহলে প্রথমে x এর মান পূর্ণ সংখ্যা হলে, x এর মান পূর্ণ সংখ্যা হলে সাইন অফ পাই এক্স এর ভ্যালু কত জানো, পূর্ণ সংখ্যা কত, 0 1 2 এরকম ভাবে যদি বসাই, 0 বসালে সাইন 0, সাইন 0 মান কত, সাইন 0 মান 0, যদি 1 বসাও তাহলে সাইন পাই, সাইন 180 ডিগ্রি তার মান কত 0, যদি 2 বসাও তাহলে সাইন 2 পাই, সাইন 360 ডিগ্রি তার মান কত 0, তাহলে সাইন পাই x ইকুয়াল টু 0 কখন, যখন x টা পূর্ণ সংখ্যা। তাহলে তুমি কি পেয়ে যাচ্ছ, অতএব fx ইকুয়াল টু লিমিট অফ x টেন্ডস টু ইনফিনিটি 1 বাই 1 প্লাস n ইন্টু 0, তাহলে কি পেয়ে যাচ্ছ লিমিট অফ x টেন্ডস টু ইনফিনিটি 1 বাই 1, অর্থাৎ কনস্ট্যান্টের লিমিট কনস্ট্যান্ট নিজেই কত 1। তাহলে x যদি পূর্ণ সংখ্যা হয়, তাহলে x যদি পূর্ণ সংখ্যা হয় তাহলে fx কত 1, fx কত 1। এবার x যদি পূর্ণ সংখ্যা না হয়, x পূর্ণ সংখ্যা না হলে, তাহলে x পূর্ণ সংখ্যা না হলে কি হবে, sin পাই x নট ইকুয়াল টু 0 হবে, অর্থাৎ sin পাই x 0 হবে না। x যদি পূর্ণ সংখ্যা না হয় তাহলে sin পাই x কি করে 0 হবে, sin পাই x কিন্তু 0 হবে না। তাহলে sin পাই x যদি 0 না হয় তাহলে f অফ x ইকুয়াল টু কি, লিমিট অফ n টেন্ডস টু ইনফিনিটি
n টেন্ডস টু ইনফিনিটি 1/1 প্লাস n ইন্টু এমন একটি টার্ম যেটি 0 নয়। তাহলে 0 নয় মানে বাকি যা খুশি হতে পারে, তাহলে বাকি যা খুশি হওয়ার জন্য তাহলে এখানে বেসিক্যালি ভ্যালুটা কি পাবো, ইনফিনিটি মানে অসংখ্য মান হতে পারে। তাহলে 0 বাদে সব কিছু হতে পারে, অর্থাৎ ইনফিনিটি সংখ্যক মান হতে পারে। তাহলে তুমি কি পেয়ে যাচ্ছ, লিমিট অফ n টেন্ডস টু ইনফিনিটি 1/ইনফিনিটি, আর 1/ইনফিনিটি মানে 0, তাহলে লিমিট অফ n টেন্ডস টু ইনফিনিটি 0, তাহলে 0 যে লিমিটিং ভ্যালু, 0 লিমিটিং ভ্যালু কত, 0। তাহলে তুমি দেখো যে দুটো মান তুমি বেসিক্যালি পাচ্ছ। যদি এক্সটা পূর্ণ সংখ্যা হয় তাহলে এফএক্সটা কত পাচ্ছ, 1, আর যদি এক্সটা পূর্ণ সংখ্যা না হয় তাহলে এফএক্স কত পাচ্ছ, 0। চলো, এক্স পূর্ণ সংখ্যা হলে একটা মান, আর এক্স পূর্ণ সংখ্যা না হলে এটার জন্য একটা মান। চলে এসো আজকে লাস্ট অঙ্ক, 13 দাগের কোশ্চেন। 13 দাগের কোশ্চেনটা কি দিয়েছে, 13 চলে এসো। লিমিট অফ x টেন্ডস টু π/4, লিমিট অফ x টেন্ডস টু π/4, 4√2 মাইনাস 4√2 মাইনাস cos x প্লাস sin x তার হোল টু দি পাওয়ার 5 বাই 1 মাইনাস sin 2x। দেখো অঙ্কটাকে আগুন লাগিয়ে দেবো, অঙ্কটা বহুবার প্রিভিয়াস ইয়ারে কিন্তু অনেকবার অঙ্কটা এসছে, 2014 সালের দিকে একবার এসেছিল। লিমিট অফ এক্স টেন্ডস টু π/4, 4√2, এই 4√2 কে তুমি লিখতে পারো 2 টু দি পাওয়ার 5/2। কেন লিখতে পারো? Why? বিকজ 4√2, 4 মানে 2 স্কোয়ার, আর √2 মানে 2 টু দি পাওয়ার হাফ, তাহলে 2 টু দি পাওয়ার 2 প্লাস হাফ, তার মানে হয়ে যাচ্ছে 2 টু দি পাওয়ার 5/2। তাহলে 2 টু দি পাওয়ার 5/2 মাইনাস cos x প্লাস sin x তার হোল টু দি পাওয়ার 5, এটাকে তুমি লিখতে পারো cos x প্লাস sin x তার হোল স্কোয়ার তার হোল টু দি পাওয়ার 5/2। 2 টু কেটে গেলে তো 5ই থাকে। চলে এসো, বাই 1 মাইনাস sin 2x। আগুন লাগতে লাগতে যাচ্ছে কিন্তু এখনো লাগতে পারছে না। চলে এসো, x টেন্ডস টু π/4, 2 টু দি পাওয়ার 5/2 মাইনাস cos x প্লাস sin x তার হোল স্কোয়ার। এটা সূত্রে ফেললে a প্লাস b তার হোল স্কোয়ারের সূত্র, a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার তার হোল টু দি পাওয়ার 5/2 বাই 1 মাইনাস sin 2x। তাহলে চলে এসো, লিমিট অফ x টেন্ডস টু π/4, 2 টু দি পাওয়ার 5/2 মাইনাস cos স্কোয়ার x প্লাস sin স্কোয়ার x মানে কত, 1, প্লাস 2 sin x cos x মানে sin 2x হোল টু দি পাওয়ার 5/2 বাই কত, 1 মাইনাস sin 2x। তাহলে এই 1 মাইনাস sin 2x এটাকে তুমি এভাবে লিখতে পারো 2 মাইনাস অফ 1 প্লাস sin 2x। দেখো তো, 2 থেকে একবার দিলে 1, আর প্লাসে মাইনাসে মাইনাস sin 2x, তাহলে 1 মাইনাস sin 2x। এবার চলে এসো, 1 প্লাস sin 2x ইকুয়াল টু তুমি z ধরে নাও, 1 প্লাস sin 2x ইকুয়াল টু কি ধরে নাও, 1 প্লাস লেট 1 প্লাস sin 2x ইকুয়াল টু z। তাহলে 1 প্লাস sin 2x ইকুয়াল টু যদি z ধরে নাও, তাহলে x π/4 এর দিকে যাচ্ছে, তাহলে z কার দিকে যাবে, π/4 বসিয়ে দাও, তাহলে π/4 আর 2 কাটাকুটি করলে π/2, তাহলে sin π/2, sin π/2 এর ভ্যালু কত, 1, তাহলে 1 প্লাস 1 z কার দিকে যাচ্ছে, 2 এর দিকে। তাহলে লিমিট অফ z টেন্ডস টু 2 তুমি পেয়ে যাচ্ছ 2 টু দি পাওয়ার 5/2 মাইনাস z টু দি পাওয়ার 5/2 বাই 2 মাইনাস z। উপর থেকে যদি মাইনাস কমন নাও, নিচে থেকে যদি মাইনাস কমন নাও, তাহলে মাইনাস মাইনাস কেটে যাবে, তাহলে হয়ে যাবে লিমিট অফ z টেন্ডস টু 2, z টু দি পাওয়ার 5/2 মাইনাস 2 টু দি পাওয়ার 5/2 বাই z মাইনাস 2। তাহলে এটা সূত্র 5/2 ইন্টু 2 টু দি পাওয়ার 5/2 মাইনাস 1, তাহলে কত হয়ে যাচ্ছে, 5/2 ইন্টু 2 টু দি পাওয়ার 3/2। ওকে, চলে এসো, শেষ। তাহলে আমাদের লিমিটের যুদ্ধ শেষ হলো। লিমিট চ্যাপ্টারটির কনসেপ্ট থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস কিন্তু আমরা, প্রত্যেকটা অঙ্ক অতি সংক্ষিপ্ত, এমসিকিউ অতি সংক্ষিপ্ত, সংক্ষিপ্ত অ্যান্ড অলসো দীর্ঘ, আমরা পুরোপুরি ধুয়ে মুছে শেষ করলাম। কোনো রকম কোনো ডাউট থাকার কথা নয়। যাদের লিমিট চ্যাপ্টারটি কঠিন লাগছে তারা এই ক্লাসগুলো দেখলে কিন্তু তাদের কাছে আশা করছি সহজ হয়ে যাবে। তুমি মাঠে নামার আগেই যদি বলো যে না, মাঠে কঠিন খেলা হচ্ছে, আমি নামবো না, মাঠের খেলাটা কঠিন, আমি খেলবো না, তাহলে তো কিছু বলার নেই। কিন্তু তোমার বেসিক্যালি যেটা করা উচিত সেটা যে মাঠে নেমে দেখা উচিত যে তোমার খেলাটা কতটা কঠিন, তুমি নিজে নেমে খেলো, তারপর জাস্টিফাই করো কতটা কঠিন। মাঠে টিকে থাকলে কিন্তু আপনা আপ কিন্তু তুমি জিতবে এবং তোমার জেতাটা অবশ্যম্ভাবী, শুধু টিকে থাকাটা দরকার। আর একটা কথা যেটা তোমাদেরকে
বলার, সেটা হচ্ছে যে লিমিটের টোটালটা তো কমপ্লিট হলো, লিমিট দেখে ভয় পেয়ে কোনো রকম কোনো লাভ নেই। ক্লাসগুলোকে বারবার দেখতে থাকো, একবার না বুঝিলে দেখো শতবার, বারবার দেখতে থাকো, দেখতে দেখতে দেখবে তোমার কাছে কিন্তু ধড়সড় হয়ে যাচ্ছে এবং তোমার কাছে কিন্তু সহজ হয়ে আসছে। বিনা যুদ্ধে নাহি দেব সূচাগ্র মেদিনী, অর্থাৎ তুমি যুদ্ধ না করেই তুমি কেন তোমার জায়গাটাকে ছেড়ে দেবে। মহাভারতে পাণ্ডব এবং কৌরবদের মধ্যে যুদ্ধ লেগেছিল এবং তখন পাণ্ডবরা বলেছিল যে বিনা যুদ্ধে নাহি দেব সূচাগ্র মেদিনী। কেন বলেছিল? তারা যুদ্ধ না করে কিন্তু তাদের সূচের আঘাতে যে পরিমাণ মাটি ধরে সেই পরিমাণ মাটিও তারা কিন্তু যুদ্ধ না করে প্রতিপক্ষকে ছেড়ে দেবে না। তাই তুমিও কিন্তু ময়দানে নামো এবং যুদ্ধ করো, ফাইট। আর ফাইট না করে কিন্তু তুমি তোমার জায়গা ছাড়বে না। লিমিট চ্যাপ্টারটি কিন্তু ফাইট করলে তুমি কমপ্লিট করতে পারবে, ফাইট করলে তুমি পুরো চ্যাপ্টারটি একদম তোমার সহজসাধ্য করে তুলতে পারবে। শুধু দরকার কি? শুধু দরকার ফাইট। সো ফাইট কোনি ফাইট।